দ্বাদশ শ্রেণীর ভূগোলের ছাত্রদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছো এবং ভালো আছো। আজকে দেখো আমরা জনসংখ্যার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আগের দিন ক্লাসে আমরা জনবন্টন এবং জনঘনত্ব এই দুটো কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। এবার জনঘনত্বের কনসেপ্ট থেকেই কিন্তু আরেকটা নতুন ধারণা এই পপুলেশন জিওগ্রাফি বা মানুষ ভূগোলের মধ্যে আসে, সেটা হচ্ছে মানুষ জমি অনুপাত বা ম্যান ল্যান্ড রেশিও। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সেই ম্যান ল্যান্ড রেশিও বা মানুষ জমি অনুপাত, এই ধারণাটা। এবং এই ধারণা থেকেই কিন্তু, অর্থাৎ এই ম্যান ল্যান্ড রেশিও বা মানুষ জমি অনুপাত থেকেই আমরা আবার নতুন আরও তিনটি ধারণায় উপনীত হব আজকের আলোচনার মধ্যেই। সেটা হচ্ছে জনবিরলতা, জনাকীর্ণতা এবং কাম্য জনসংখ্যা। তো আজকের আলোচনা মূলত এই বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যথারীতি আগের দিনের ক্লাসের মতনই আমার আজকের ক্লাসেও কিন্তু সঙ্গী থাকছে সেই পিডিএফ ভার্সন। তোমরা সেই পিডিএফটাও দেখবে এবং আমার কথাটাও ভালো করে শোনার চেষ্টা করবে, এবং সাথে তোমাদের যে বই, সেই বইটাকে রেখে তোমরা এই যে ভার্চুয়াল ক্লাস, সেই ভার্চুয়াল ক্লাসটাকে তোমরা তোমাদের মতন করে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে। তো চলো এবার আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আগের দিন আমরা জনঘনত্ব নিয়ে আলোচনা করেছিলাম, জনবন্টন এবং জনঘনত্ব। আজকে তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে আমরা এই বিষয়েই আরেকটি মেজার বা আরেকটি ধারণা, সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আজকের আলোচ্য বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, সেটার নাম হচ্ছে মানুষ জমি অনুপাত বা ম্যান ল্যান্ড রেশিও। তো আজকে আমরা এই বিষয়টার ওপরেই কিন্তু কথা বলবো, এবং এই ম্যানল্যান্ড রেশিও, সেখান থেকে আরো বেশ কয়েকটি বিষয়ের অবতারণা আমরা করব, যেমন জনাকীর্ণতা, জনবিরলতা, কাম্য জনসংখ্যা। সেগুলো সবই কিন্তু ডিরাইভ করা হয়েছে এই মানুষ জমি অনুপাতের পরিপ্রেক্ষিতে। তো চলো এবার আমরা একটুখানি দেখে নিই। তার সাথে তো আমাদের কাছে পিডিএফটা রয়েছে, তোমরা পিডিএফটাও দেখতে পাচ্ছ। তো এটার ভিত্তিতেই আমরা আজকের আলোচনা শুরু করি। এখন দেখো, জনঘনত্ব আর মানুষ জমি অনুপাতের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। জনঘনত্বের মধ্যে আমরা দেখেছিলাম যে কোন একটি দেশ বা কোন একটি অঞ্চলে যত মানুষ রয়েছে এবং তাকে ভাগ করা হচ্ছে সেই জায়গার আয়তন দিয়ে, তো সেটাকে আমরা তখন জনঘনত্ব বলেছিলাম। যেরকম ভারতের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে 2011 সালের যে জনগণনা, তাতে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। এইবার দেখো, মানুষ জমি অনুপাত কিন্তু ঠিক সেই রকম ভাবে জমি এবং মানুষের এই অনুপাতটাকে কিন্তু বিচার করেন। আরেকটুখানি অন্যরকম ভাবে সেটাকে দেখানোর চেষ্টা করা হয়, সেটাই কিন্তু এবার আমরা পড়তে চলেছি। প্রথমেই দেখো, কার্যকারিতাহীন জমি। অর্থাৎ এই যে মানুষ জমি অনুপাতের মধ্যে যে জমির যে প্রসঙ্গটা এবার এখানে আসতে চলেছে, এই জমিকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইফেক্টিভ ল্যান্ড, অর্থাৎ কার্যকরী জমি। আর একটা হচ্ছে কার্যকারিতাহীন জমি বা অকার্যকরী জমি। এই দুটোকে কিন্তু সেগ্রিগেট করা হচ্ছে বা পৃথক করা হচ্ছে। তো কিসের ভিত্তিতে করা হচ্ছে এবার একটুখানি দেখে নাও। পিডিএফটা দেখো এবার। যে মানুষের কাছে জমির গুরুত্ব অসামান্য। জমিতে মানুষ ফসল উৎপাদন করে, জমিতে পশুপালন করে, জমি থেকে বনজ দ্রব্য সংগৃহীত হয়। শুধু তাই নয়, জমির অভ্যন্তর থেকে আহরণ করা হয় খনিজ সম্পদ। বাড়ি ঘর রাস্তা সবই গড়ে তোলা হয় এই জমিতেই। জমি এত গুরুত্বপূর্ণ হলেও সব জমি যে সম্পদ উৎপাদনের উপযোগী তা কিন্তু নয়। রাশিয়ার বিস্তীর্ণ ভূমি বরফাবৃত, যা সম্পদ উৎপাদনের অনুপযোগী। আফ্রিকা মহাদেশের প্রায় সমগ্র উত্তরভাগ সাহারা মরুভূমির অন্তর্গত, ফলে সেখানে কৃষিকাজ হয় না। হিমালয় পর্বতশ্রেণী ভারতের বিস্তীর্ণ এলাকাকে দুর্গম করে রেখেছে। অর্থাৎ এই সব ভূমির কার্যকারিতা মানুষের কাছে কিন্তু খুবই কম। অতএব দেশের জমির উপর জনসংখ্যার চাপ কতটা, তা পরিমাপ করার সময় এইসব কার্যকারিতাহীন জমির বিশেষ কোনো গুরুত্ব থাকে না। এবার আমরা দেখে নিই কার্যকরী জমি তাহলে কাকে বলা হচ্ছে।
যে কোনো দেশের যেসব জমি মানব সমাজের নানাবিধ প্রয়োজনে ব্যবহৃত হয় বা যেসব জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে সেই সব জমিকেই কার্যকরী জমি বলে। উষ্ণ মরুভূমি বা বরফে ঢাকা অঞ্চল প্রভৃতি স্থানে জমির কার্যকারিতা খুবই কম। অন্যদিকে নদী উপত্যকাগুলিতে জমির কার্যকারিতা খুবই বেশি। সুতরাং মানুষ জমি অনুপাতের মধ্যে কিন্তু জমিকে একটু অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কার্যকরী জমি এবং কার্যকারিতাহীন জমি এই রকম ভাবে। এবার দেখো মানুষ নিয়েও কিন্তু অন্যরকম ভাবে এখানে আলোচনা করা হয়েছে। জমি এবং মানুষ, মানুষ জমি অনুপাত বলতে দেশের মোট জনসংখ্যা এবং দেশের মোট কার্যকরী জমির অনুপাতকে বোঝায়। এখানে জমি অর্থাৎ ল্যান্ড এবং মানুষ অর্থাৎ ম্যান উভয়কেই ব্যবহার করা হয় কিন্তু সুনির্দিষ্ট অর্থে। কি সেই সুনির্দিষ্ট অর্থ? না, জমির ক্ষেত্রে বলা হচ্ছে মানুষ জমি অনুপাতে জমি বলতে শুধুই জমির আয়তন নয়, তার উর্বরতা শক্তি, খনিজ সহ অন্যান্য সম্পদ ভাণ্ডার, ওই জমিতে সূর্যরশ্মির পরিমাণ বা মাত্রা এবং বাতাসের তীব্রতা, দিক, গতি ইত্যাদিও বোঝায়। অর্থাৎ এক কথায় ওই জমি সম্পদ হিসেবে কতটা কার্যকরী সেটা বোঝায়। সুতরাং মানুষ জমি অনুপাতে জমিকে বর্গ কিলোমিটারে সেইভাবে পরিমাপ না করে তার বহন ক্ষমতা অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটি দিয়ে কিন্তু পরিমাপ করা হয়। অন্যদিকে দেখো মানুষ বলতে যেটা বোঝানো হচ্ছে যে মানুষ জমি অনুপাতে মানুষ বলতে পশু স্তরের মানুষ বা ম্যান অন অ্যানিমাল লেভেল তাকে নয়, যে মানুষ সম্পদ সৃষ্টি করে, যার জ্ঞান বুদ্ধি আছে, যে বিজ্ঞান চর্চা করে, নতুন নতুন প্রয়োগ কৌশলের উদ্ভাবক, যার সংস্কৃতি আছে, কর্মদক্ষতা আছে, সেই মানবিক স্তরের মানুষকেই কিন্তু বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু মানুষ তার কর্মদক্ষতা এবং সংস্কৃতি সম্পন্ন জ্ঞানের মাধ্যমে নিজেকে পরিশীলনের মাধ্যমে একদম গুহা মানব থেকে যে উন্নততর মানুষে পরিণত করেছে সেই মানুষের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এটা আমরা আমরা আগের দিনও কিন্তু এই পশু স্তরের মানুষ আর মানবিক স্তরের মানুষ এর কথা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তাহলে এর ভিত্তিতে এবার এই যে জমি এবং মানুষের যে নতুন একটা আহ, ধারণা আমরা এখানে পেলাম, তার ভিত্তিতে জমির কার্যকারিতা বা মানুষ জমি অনুপাতটা কিভাবে আলোচনা করা হচ্ছে সেটার প্রসঙ্গে এবার আসা যাক। জমির কার্যকারিতা নিয়ে বলা হচ্ছে যে যে কোনো জমির কার্যকারিতা নির্ভর করে দুটি বিষয়ের উপরে। এক হচ্ছে তার প্রাকৃতিক অবস্থা, যেমন ভূমিরূপ, জলবায়ু, খনিজ সম্পদ, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি অবস্থাগুলো কিরকম রয়েছে সেই ভূমির উপরে, সেটার উপরে নির্ভর করে। আর দ্বিতীয় হচ্ছে ওই ভূমিতে বসবাসকারী মানুষ এবং তাদের সাংস্কৃতিক উন্নতির ওপরে। সুতরাং মানুষ জমি অনুপাতে প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির সেই সব দিকগুলি বিবেচনা করা হয় যা সম্পদ উৎপাদনে প্রভাব বিস্তার করে। এইসব বিভিন্ন দিক বিবেচনা করে মানুষ জমি অনুপাতে মানুষের সঙ্গে কার্যকরী জমির অনুপাত নির্ণয় করা হয়। তার একটা আহ, সংজ্ঞা নিচে দেওয়া রয়েছে বা সূত্র, কিছুটা সূত্রের আকারে দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ একটা আয়তকার বক্সের মধ্যে, পিডিএফ এর মধ্যে এটা দেওয়া রয়েছে যে মানুষ জমি অনুপাত ইকুয়াল টু মোট জনসংখ্যা প্লাস তাদের কর্মদক্ষতা প্লাস তাদের সংস্কৃতি ডিভাইডেড বাই মোট কার্যকরী জমির আয়তন ইনটু জমির বহন ক্ষমতা। জমির বহন ক্ষমতা তো আমরা একটু আগেই বললাম, ক্যারিং ক্যাপাসিটি মানে ওই জমি দেশের কতজন মানুষকে প্রতিপালনে সক্ষম, সেটাই হচ্ছে সেই জমির বহন ক্ষমতা। শুধুমাত্র কিন্তু স্কোয়ার কিলোমিটার বা স্কোয়ার মাইল দিয়ে কিন্তু আমরা জমির মাপটাকে এখানে কিন্তু সীমাবদ্ধ রাখছি না। তার পরিবর্তে ওই জমি কতজন মানুষকে প্রতিপালন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিপালন করতে পারে সেটাই হচ্ছে কিন্তু সেই জমির বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি। তো সেই কার্যকরী জমির পরিমাণ বা আয়তন, যেখানে আমরা কিন্তু অকার্যকরী জমিকে অলরেডি বাদ দিয়ে দিয়েছি এখানে,
যেগুলো কোনো কাজে আসছে না বা পতিত জমি হিসেবে পড়ে থাকছে। ঠিক পতিত বলবো না, পতিত জমিকেও তো আজকাল আমরা কৃষির কাজে ব্যবহার করতে পারি, কিন্তু যে জায়গাগুলো বা যে স্থানগুলো অগম্য, তো সেই জায়গাগুলোকে আমরা বাদ দিচ্ছি, নিয়ে যেটুকু পড়ে থাকছে সেটা হচ্ছে কার্যকরী জমির আয়তন। তাকে আমরা গুণ করছি কি দিয়ে? না, জমির বহন ক্ষমতা দিয়ে। তবে গিয়ে আমরা জমির প্রকৃত পরিমাপটা পাবো। আর জনসংখ্যার মধ্যেও কিন্তু আমরা শুধু জনসংখ্যাকে ধরছি না, তাদের কর্মদক্ষতা, তাদের সংস্কৃতি, এই সবটা নিয়েই কিন্তু মানুষ জমি অনুপাত। এবার দেখো দুই একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে, চারটে উদাহরণ দেওয়া রয়েছে। আমি প্রথম দুটো একটুখানি বলছি। যেমন উদাহরণ একে লেখা রয়েছে যে একটি ছোট দেশ, ধরে নাও এটা একটা উদাহরণ হিসেবে বলা হচ্ছে, একটি ছোট দেশ যার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 10 জন। ঠিক আছে? আহ কার্যকরী জমির খোঁজ করতে গিয়ে দেখা গেল দেশটির 95 বর্গ কিলোমিটার এলাকা বরফে ঢাকা, অর্থাৎ ব্যবহারের অনুপযোগী, আর মাত্র 5 বর্গ কিলোমিটার জমিতে চাষাবাদ হয়। আর দেশের 1000 জন অধিবাসী ওই এক ফালি, অর্থাৎ ওই যে 5 বর্গ কিলোমিটার জায়গা, সেখানে বসবাস করে। অর্থাৎ বিষয়টা দাঁড়ালো এইরকম, যে মানুষ ওইখানে কিন্তু 1000 জন, জমির পরিমাণ, মোট জমির পরিমাণ 100 বর্গ কিলোমিটার, যার মধ্যে 95 বর্গ কিলোমিটার কিন্তু ব্যবহারের অনুপযোগী, যেহেতু এই অংশটা বরফে ঢাকা। আর বাকি 5 বর্গ কিলোমিটারের মধ্যে কিন্তু ওই 100 জন মানুষ বসবাস করে। তাহলে এখানে দুটো জিনিস দেখো, আমরা যদি আগের দিনের ক্লাসের পরিপ্রেক্ষিতে জনঘনত্ব যদি আমরা বার করতে চাই, তাহলে কিন্তু এখানে খুব সিম্পল, যেটা প্রথমেই দেওয়া রয়েছে, যে 1000 ডিভাইডেড বাই 100 মানে 10, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 10 জন বসবাস করছে। কিন্তু আমরা মানুষ জমির অনুপাতের পরিপ্রেক্ষিতে যদি এটা আমরা দেখি, তাহলে কিন্তু এটা 10 জন প্রতি বর্গ কিলোমিটার হবে না, এটা হয়ে যাবে কিন্তু 200 জন প্রতি বর্গ কিলোমিটার। তার কারণ ওই যে 1000 জন মানুষ বসবাস করছে, তারা কিন্তু 100 বর্গ কিলোমিটার অঞ্চলের মধ্যে কিন্তু ছড়িয়ে নেই, তারা কিন্তু রয়েছে ওই 5 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে। বাকি 95 বর্গ কিলোমিটার কিন্তু আহ, উম, অনুপযোগী, ব্যবহারের অনুপযোগী। সুতরাং মানুষ জমি অনুপাত কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল প্রতি বর্গ কিলোমিটারে 200 জন। এবার যদি আমরা ভারতের উদাহরণটাতে আসি, 2 নম্বর যে উদাহরণটা, সেখানে দেখো বলা হচ্ছে যে ভারতের মোট আয়তন প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার হলেও কার্যকরী জমির পরিমাণ কিন্তু 28 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি নয়। ঠিক আছে? তার মানে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার কম বেশি, সেটা কিন্তু ব্যবহারের উপযুক্ত নয়। সেটা পার্বত্য অঞ্চল বা মরু মরু অঞ্চল, আহ, এই ধরনের কিছু অঞ্চল, যেখানে যেখান থেকে আমরা সেরকম ব্যবহার করতে পারছি না যেই অঞ্চলটাকে। সুতরাং 2011 সালের ভারতের জনসংখ্যা প্রায় 121 কোটি ধরলে এখানে কিন্তু মানুষ জমি অনুপাত হয় প্রতি বর্গ কিলোমিটারে 432 জন। অথচ আমরা কিন্তু আগের দিন ক্লাসে আমরা পড়ে এসেছি যে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু 382 জন, কিন্তু মানুষ জমির অনুপাতের পরিপ্রেক্ষিতে যদি আমরা এটা বার করি ভারতের পরিপ্রেক্ষিতে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কিন্তু 432 জন। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে ভারতে কিন্তু জমির ওপর জনসংখ্যার চাপটা খুব বেশি। ঠিক আছে? আহ এরপরেই আমরা জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য, আমরা যে উদাহরণ দিয়েই দেখালাম সেটাকেই এখানে একটুখানি পার্থক্যের আকারে দেওয়া রয়েছে। বাঁদিকে দেখো লেখা রয়েছে জনঘনত্ব, আর আর ডান দিকে হচ্ছে মানুষ জমি অনুপাত। এবং এখানে প্রায় 7টি পয়েন্টের ভিত্তিতে পার্থক্য করা হয়েছে। আমি একটা একটা করে বলে যাচ্ছি, তোমরা একটা করে দেখে নাও। যে দেশের মোট জনসংখ্যার সঙ্গে মোট জমির অনুপাত হলো জনঘনত্ব, আর দেশের মোট জনসংখ্যার সঙ্গে মোট কার্যকরী জমির অনুপাত হলো মানুষ জমি অনুপাত। এটা সংজ্ঞার ভিত্তিতে পার্থক্য হয়ে গেল। এবার প্রকৃতির ভিত্তিতে পার্থক্য কি? না, জনঘনত্বে মানুষের সঙ্গে জমির গাণিতিক সম্পর্ক কিন্তু পরিস্ফুট হয়, যেটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বলা হচ্ছে। সুতরাং জনবসতির ঘনত্ব দেশের জনসংখ্যার পরিমাণগত অবস্থা বোঝায়, অর্থাৎ এটি একটি পরিমাণ জ্ঞাপক বা কোয়ান্টিটেটিভ একটা এলিমেন্ট আমরা বলতে পারি। আর অন্যদিকে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে মানুষ জমি অনুপাতে দেশের জনসংখ্যার পরিমাণগত অবস্থা ছাড়াও গুণগত অবস্থাও কিন্তু নির্দেশ করে। অর্থাৎ একটি
অর্থাৎ এটি একটি পরিমাণ জ্ঞাপক এবং গুণ জ্ঞাপক, অর্থাৎ কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। তার কারণ কোয়ান্টিটেটিভ এই কারণে বলছি যে আমরা ওখানে তো একটা সংখ্যা পাচ্ছি, যেমন আমরা ভারতের ক্ষেত্রে পেলাম 432 জন প্রতি বর্গ কিলোমিটারে মানুষ জমি অনুপাত। সাথে সাথে সেটা কিন্তু একটা গুণ জ্ঞাপক, তার কারণ কতজন মানুষকে সেই জমিটা ধারণ করতে পারছে, তার থেকে বেশি আছে না কম আছে না সেই মাত্রায় আছে, সেইটা কিন্তু আমরা মানুষ জমি অনুপাত থেকে বার করতে পারি, সেটা কিন্তু জনঘনত্ব থেকে আমরা বার করতে পারছি না। সুতরাং মানুষ জমি অনুপাতের মধ্যে কিন্তু সেই গুণটা নিহিত রয়েছে, যেটা জনঘনত্বের মধ্যে নেই। এবার তৃতীয় দেখো, জমির কার্যকারিতা। দেশের মোট জমির পরিমাণ বিবেচিত হয়, এখানে জমির ভালো মন্দ অর্থাৎ কার্যকারিতার উপরে গুরুত্ব দেওয়া হয় না। অন্যদিকে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে কেবলমাত্র কার্যকরী জমির পরিমাণই বিবেচিত হয়, যেসব জমি ব্যবহারের অযোগ্য এখানে তার কোনো গুরুত্ব নেই। চতুর্থ হচ্ছে পার্থক্য, এর মাধ্যমে দেশের জনবসতির ঘনত্ব বোঝা গেলেও অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না জনঘনত্বের ক্ষেত্রে। আর মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে এর মাধ্যমে একই সঙ্গে দেশের জনবসতির ঘনত্ব এবং অধিবাসীদের জীবনযাত্রার মান উভয়ই বোঝা যায়। সেটা কিভাবে, সেটা আমরা পরের আলোচনাতে আরো ভালো করে বুঝতে পারবো। পঞ্চম হচ্ছে অর্থনৈতিক অবস্থা। জনঘনত্বের ক্ষেত্রে বলা হচ্ছে যে জনসংখ্যার বন্টন সম্পর্কে কিছুটা ধারণা করা গেলেও দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিন্তু এর মাধ্যমে কিছু বোঝা যায় না। আর মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে কেবলমাত্র কার্যকরী জমি নিয়ে আলোচনা করা হয় বলে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটা ধারণা তৈরি করা যায়। 6 নম্বর হচ্ছে কাম্য জনসংখ্যা। এর সাহায্যে কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে জানা যায় না, জনঘনত্বের ক্ষেত্রে বলা হচ্ছে। আর মানুষ জমি অনুপাতে ক্ষেত্রে বলা হচ্ছে যে এর সাহায্যে কোনো দেশের কাম্য জনসংখ্যা সম্বন্ধে জানা যায়। আর ভবিষ্যৎ আর্থসামাজিক অবস্থার মধ্যে এই দুটোর মধ্যে কি পার্থক্য দেখা যাচ্ছে না, জনঘনত্বের ক্ষেত্রে বলা হচ্ছে যে জনবসতির ঘনত্ব দেশের ভবিষ্যৎ আর্থসামাজিক ব্যবস্থার কোনো ইঙ্গিত দেয় না। অন্যদিকে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে মানুষ জমি অনুপাতের মাধ্যমে দেশের ভবিষ্যৎ আর্থসামাজিক ব্যবস্থা সম্বন্ধেও কিন্তু ধারণা করা যায়। এবার আমরা প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন এই মানুষ জমি অনুপাতের সাথে কিভাবে যুক্ত রয়েছে সেটা একটুখানি দেখে নিই। যে মানুষ জমি অনুপাত নির্ণয় করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে জমির কার্যকারিতা কিন্তু গতিশীল। এখন যে জমি ফসল উৎপাদনের উপযোগী আছে, উর্বরতা কমে গেলে ভবিষ্যতে তা ব্যবহারের অনুপযোগীও হতে পারে। আবার উল্টো দিকে বিপরীতভাবে জলসেচ ব্যবস্থার প্রসার ও আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগের মাধ্যমে পতিত জমিও কৃষি জমিতে রূপান্তরিত হতে পারে। আবার প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে মরুভূমির বুক থেকে তোলা হয় তরল সোনা, যেটাকে আমরা পেট্রোলিয়াম বলছি। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে জমির ব্যবহার, জমির উৎপাদন ক্ষমতা বা তার বহন ক্ষমতা এটা কিন্তু পরিবর্তিত হতে পারে। তাছাড়া জমির কার্যকারিতাও সব দেশে একরকম নয়। বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের কৃষি জমির কার্যকারিতা মেলে না। সুতরাং মানুষ জমি অনুপাত নির্ণয় করার জন্য শুধু কার্যকরী জমির বর্তমান আয়তন ধরলেই হবে না, তার সঙ্গে দেশের প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নতিও বিবেচনা করতে হবে। তো এই যে মানুষ জমি অনুপাতের বিষয়টার মধ্যে কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস ঢুকে রয়েছে। এখানেই আমরা দেখতে পেলাম যে কার্যকরী জমির কথা তো বলা হচ্ছে মানুষ জমি অনুপাতে, কিন্তু এই যে জমির কার্যকারিতা সেটা কিন্তু একটা গতিশীল ধারণা। আজকে যেটা কার্যকরী জমি সেটা কিন্তু কালকে অকার্যকরী জমিতে পরিণত হতে পারে, বা আজকে যেটাকে আমি ব্যবহারের অনুপযুক্ত জমি বলে ফেলে রাখছি, ভবিষ্যতে হয়তো প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সেই জমিকে আমি ব্যবহার উপযোগী করে তুলতে পারি। সুতরাং এই যে কার্যকরী জমির যে ধারণা সেটা কিন্তু একটা স্থায়ী ধারণা নয়। এটা কিন্তু এই হিসেবটা কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন দেশে কিন্তু পরিবর্তিত হতে পারে, সেটাই এখানে বলা হলো। সবশেষে বলা হচ্ছে যে মানুষ জমি অনুপাতের বিশেষ গুরুত্ব। গুরুত্বটা কি না, মানুষ জমি অনুপাত কেবলমাত্র জনসংখ্যার পরিমাণগত ও গুণগত অবস্থার পরিচয় দেয় না, দেশের জনসংখ্যার সঠিক মাত্রা নির্ধারণে বিশেষ ভূমিকা গ্রহণ করে।
কারণ যে কোনো দেশে বা অঞ্চলে এই মানুষ জমি অনুপাতের ভিত্তিতেই কিন্তু সেখানে জনাকীর্ণতা বা ওভার পপুলেশন, 2 জনবিরলতা বা আন্ডার পপুলেশন, আর 3 কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা অর্থাৎ অপটিমাম পপুলেশন নির্ধারণ করা হয়। এবার আমরা কিন্তু এই তিনটে বিশেষ ব্যবস্থা নিয়েই কিন্তু আলোচনা করতে চলেছি, অর্থাৎ মানুষ জমি অনুপাত তার ভিত্তিতেই কিন্তু এরপরে আমরা কোনো দেশ বা কোনো অঞ্চলকে আমরা তিনটে ক্যাটাগরির যে কোনো একটাতে আমরা কিন্তু ভাগ করতে পারি। হয় সেটাকে আমরা জনাকীর্ণ দেশ বলতে পারি, নতুবা সেটা জনবিরল দেশ বা অঞ্চল বলতে পারি, অথবা সেই অঞ্চল বা সেই দেশে কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা বিরাজ করছে, এটা আমরা বলতে পারি। তো কিভাবে সেটা হচ্ছে সেটা এরপর আমরা আলোচনায় যাব। অর্থাৎ প্রথমেই আমরা আলোচনা করব জনাকীর্ণতা বা ওভার পপুলেশন বলতে কি বোঝানো হচ্ছে বা তার বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো। কোনো দেশে বা অঞ্চলে জমির বহন ক্ষমতা অপেক্ষা জনসংখ্যা বেশি হলে তাকে জনাকীর্ণতা বা জনাধিক্য বা অতিপ্রজতা বলে, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ওভার পপুলেশন। কাম্য জনসংখ্যার অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এর মূল কারণ। এরূপ ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে সম্পদের যোগান মানুষের চাহিদা পরিপূর্ণভাবে মেটাতে পারে না এবং এর ফলে অনগ্রসর অর্থনৈতিক অবস্থার সৃষ্টি হয়। সম্পদের প্রাপ্যতার হার অপেক্ষা জনসংখ্যার বৃদ্ধির হার বেশি হলে কোনো কোনো স্থানে জনাকীর্ণতা ঘটে। এই অবস্থা তখনই সৃষ্টি হয় যদি দেশে মানুষ জমির আদর্শ অনুপাত যদি না থাকে এবং কার্যকরী জমি ও উৎপাদিত সম্পদের তুলনায় জনসংখ্যা যদি বেশি হয়। এর উদাহরণ হিসেবে আমরা এখানে কয়েকটি দেশের নাম দেখতে পাচ্ছি, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান। প্রকৃতপক্ষে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কতগুলো দেশ কিন্তু এই জনাকীর্ণতার সমস্যায় কিন্তু ভুগছে বা ওভার পপুলেশনে ভুগছে কিন্তু। এবার এর প্রভাবগুলো কি, জনাকীর্ণতার প্রভাব কি? এক হচ্ছে জীবনযাত্রার মানে অবনতি। স্বাভাবিকভাবেই যদি জনাকীর্ণতা দারিদ্র্য ও বিভিন্ন প্রকার আর্থসামাজিক সমস্যার সৃষ্টি করে, তার কারণ যতটা সম্পদ রয়েছে তার থেকে কিন্তু জনসংখ্যা বেশি, সুতরাং সম্পদের বন্টন কিন্তু সুষম হয় না এবং সেখান থেকেই কিন্তু জীবনযাত্রার মানের অবনতি ঘটতে শুরু করে। দ্বিতীয় হচ্ছে অনাহার, অপুষ্টি, দুর্ভিক্ষ। জনসংখ্যা বৃদ্ধি পেলে এবং সেটা যদি জমির ক্যারিং ক্যাপাসিটির যদি অতিরিক্ত হয়, স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে, যেটা আমরা আফ্রিকার বিভিন্ন দেশে দেখে আসছি। তৃতীয়ত অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস। জনাকীর্ণতা হলেই এক জায়গায় অনেক মানুষ বসবাস করলে সেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়, যেটাকে আমরা স্লাম এরিয়া বা বস্তি অঞ্চল বলে থাকি। সেই ধরনের অবস্থার সৃষ্টি হতে পারে। চতুর্থত বেকারত্ব বৃদ্ধি। কাজকর্ম না থাকার ফলে বেকারত্ব বৃদ্ধি পায়, ছদ্ম বেকারত্ব বাড়তে থাকে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অসন্তোষ বাড়ে, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে থাকে, দুর্নীতি বা করাপশন সেখানে বাড়তে বাড়তে থাকে। তো এগুলো কিন্তু জনাকীর্ণতার সাথে প্রায় হাত ধরাধরি করেই কিন্তু আসছে। অরণ্য ধ্বংস পাচ্ছে। বাসস্থানের প্রয়োজনে কৃষি জমির সংকোচন ঘটে, তখন কৃষি জমির প্রয়োজন মেটাতে অরণ্য বিনাশ করা হয়, গাছপালা কেটে সেখানে চাষবাস করার প্রয়োজন হয়। তার কারণ মানুষ যদি বেশি হয়, দেশে যদি জনসংখ্যা বেশি হয়, তার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কৃষিকার্যটা তখন সব দেশের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়ে এবং তার প্রভাবটা গিয়ে পড়ে কিন্তু অরণ্য অরণ্য অঞ্চলের উপরে। পরিকাঠামোর উপরে চাপ বৃদ্ধি। জনাকীর্ণতা পরিকাঠামোর উপরে প্রবল চাপ সৃষ্টি করে। পানীয় জলের যোগানে ঘাটতি দেখা যায়, নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, পরিবহন ব্যবস্থা, তারপরে স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ এসে পড়ে। আহ, শিক্ষা ও স্বাস্থ্যের কথা একটু আগেই বললাম, স্বাস্থ্যের কথা একটু আগেই বললাম, শিক্ষা ব্যবস্থার উপরেও সেই একই বিষয়। সবকিছুর একটা নির্দিষ্ট মাত্রা থাকে, এবার জনসংখ্যা যদি সেই মাত্রা ছাড়িয়ে যায়, সব দেশের পক্ষে বা সব অঞ্চলের পক্ষে সেই অতিরিক্ত জনসংখ্যাকে যথাযথভাবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, পানীয় জল, নিকাশি ব্যবস্থা এগুলো প্রোভাইড করা সবসময় হয়তো সম্ভব হয় না এবং সেখান থেকে সমস্যার সৃষ্টি হয়। পরিবেশ দূষণ বৃদ্ধি পায়, ঋণ বৃদ্ধি পায়,
এই সমস্ত বিষয়গুলো কিন্তু জনাকীর্ণতা বা ওভার পপুলেশনের সাথে সাথেই কিন্তু যুক্ত। এখানে একটা টার্মিনোলজি দেখো, জনবিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন। এটা আমরা নিচু ক্লাস থেকেই আমরা পড়িয়ে আসছি, তোমরাও জেনে আসছো। সেটাই একটুখানি এখানে আলোচনা করা হয়েছে যে জনাকীর্ণতার একটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো জনবিস্ফোরণ। যখন কোনো একটি দেশে অতি অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায়, তখন তাকে জনবিস্ফোরণ বলে। সাধারণত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিক 2% বেশি হলে সেখানে কিন্তু জনবিস্ফোরণ পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলি যেমন ইথিওপিয়া, উগান্ডা, পাকিস্তান, সেখানে কিন্তু এই অবস্থা দেখতে পাওয়া যায়। আবার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 2%-এর কম হলেও ভারত, বাংলাদেশ প্রভৃতি দেশে বিগত 2 থেকে 3টি দশকে জনসংখ্যা বৃদ্ধি এতটাই হয়েছে যে এটাকে কিন্তু, অর্থাৎ ভারত বাংলাদেশের ক্ষেত্রে এটাকে কিন্তু জনবিস্ফোরণই বলা যায়। অর্থাৎ সব ক্ষেত্রেই যে 2% হারে বৃদ্ধি হলেই যে জনসংখ্যা বৃদ্ধি বা জনবিস্ফোরণ বলবো তা নয়, তার সাথে কিন্তু আরো অন্যান্য বিষয়গুলো রয়েছে। জনাকীর্ণতার যে সমস্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলো একটা দেশ কিভাবে কোপ আপ করছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে জনবিস্ফোরণ ঘটেছে কিনা সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। এবার জনাকীর্ণতার কয়েকটা শ্রেণী বিভাগ রয়েছে। একটা হচ্ছে পরম জনাকীর্ণতা, এটা ক্লার্ক 1972 সালে তার বইতে এটা করে গেছেন, যে সম্পদের সর্বাধিক ও পূর্ণাঙ্গ বিকাশ ঘটা সত্ত্বেও জীবনযাত্রার মান যদি ক্রমশ কমে আসে, তাহলে সেটা কিন্তু পরম জনাকীর্ণতা। অর্থাৎ সেখানে জনাকীর্ণতা কিন্তু একদম চরম জায়গায় পৌঁছে গেছে বা অ্যাবসলিউট লেভেলে কিন্তু পৌঁছে গেছে। দ্বিতীয় হচ্ছে আপেক্ষিক জনাকীর্ণতা, সম্পদ উৎপাদনের পরিমাণ বর্তমানের চাহিদার তুলনায় অপ্রতুল মানে কম, কিন্তু ভবিষ্যতে উৎপাদনের পরিমাণ বাড়ানো যেতে পারে। এইরূপ অবস্থাকে বলা হচ্ছে আপেক্ষিক জনাকীর্ণতা। এই জাতীয় জনাকীর্ণতা পরম জনাকীর্ণতা অপেক্ষা বেশি ঘটে। প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে সাধারণত আপেক্ষিক জনাকীর্ণতার সৃষ্টি হয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ সম্পদের অনুপাতের মধ্যে একটা সাম্য অবস্থার সৃষ্টি হয় এবং আপেক্ষিক জনাকীর্ণতা আস্তে আস্তে সেখানে বিলুপ্ত হতে থাকে। আর এছাড়াও আরেকটা, এটা যদিও ক্লার্ক বলে যাননি, এছাড়াও কিন্তু আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে শিল্পের জনাকীর্ণতা। আহ, একে শিল্পের জনাকীর্ণতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই প্রকার জনাকীর্ণতা দেখা যায় শহর বা শিল্পাঞ্চলে, যেখানে প্রযুক্তির উন্নতির ফলে শ্রমিক অথবা উৎপাদিত সামগ্রী অপ্রয়োজনীয় হয়ে পড়া, অথবা শিল্প ও অথবা উৎপাদিত সামগ্রীর গুরুত্ব হ্রাস পাওয়া, এটা হচ্ছে শিল্পের জনাকীর্ণতার লক্ষণ। এবার জনাকীর্ণতার কতগুলো স্তর রয়েছে, মূলত এখানে দুটো স্তরের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে জাতীয় স্তর আর একটা হচ্ছে আঞ্চলিক স্তর। জাতীয় স্তরের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে এক্ষেত্রে দেশের সর্বত্র জনাকীর্ণতা না ঘটে ওই দেশের কয়েকটি অঞ্চলে জনাকীর্ণতা দেখতে পাওয়া যায়। যেমন ভারতে বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যের বেশ কিছু অংশে, বা ইন্দোনেশিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি সেখানে কিন্তু জাভা দ্বীপ, বা এমনকি জাপান, বেলজিয়াম, ইটালি, অস্ট্রেলিয়ার মতন উন্নত দেশগুলোতেও কিন্তু কতগুলো ছোট ছোট অঞ্চলে, যেগুলো পকেটস বলা হয়, সেখানে কিন্তু জনাকীর্ণতা লক্ষ্য করা যায়। আবার অনেক সময় আঞ্চলিক স্তরেও দেখতে পাওয়া যায় যে কোনো দেশের গ্রামীণ অঞ্চলে জনাকীর্ণতা ঘটলে তাকে আঞ্চলিক স্তরে জনাকীর্ণতা বলা হচ্ছে। তো এই হচ্ছে জনাকীর্ণতার দুটি স্তর। এরপরে আমরা চলে যাচ্ছি জনবিরলতা বা আন্ডার পপুলেশন। কোনো অঞ্চলের সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের জন্য প্রয়োজনীয় জনসংখ্যা কম হলে তাকে জনবিরলতা বলে। আবার কোনো অঞ্চলে প্রাপ্ত সম্পদের পরিমাণ ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের অবনতি অথবা বেকারত্ব বা ছদ্ম বেকারত্ব সৃষ্টি না করে আরো বেশি সংখ্যক মানুষকে ধারণে সক্ষম হলে তাকেও জনবিরলতা বলা চলে। অন্যভাবে বলা যায় যে দেশের জনসংখ্যা যদি আদর্শ জনসংখ্যার চেয়ে কম হয় তখন তাকে জনবিরলতা বলে। এখানে আদর্শ জনসংখ্যাটা কি সেটা আমরা এর পরের আলোচনায় যাব। প্রকৃতপক্ষে যখন দেশের জনসংখ্যার তুলনায় কার্যকরী জমির পরিমাণ বেশি হয় তখনই কিন্তু এই জনবিরলতা সৃষ্টি হয়। এরকম অবস্থা হলে দেশে মাথাপিছু সম্পদ উৎপাদনের পরিমাণ বাড়লেও প্রয়োজনীয় জনসংখ্যার অভাবে মোট সম্পদের উৎপাদনের পরিমাণ
বাড়ে না। আসলে উৎপাদনের পরিমাণ না বাড়ার পেছনে কারণ হচ্ছে চাহিদা এখানে কম, জনসংখ্যা যেহেতু কম, জনসংখ্যা কম হলে চাহিদাও সেখানে কম হবে। এই কারণে আহ, জনপ্রতি হয়তো বা মাথাপিছু হয়তো উৎপাদন বাড়ছে, কিন্তু মোট উৎপাদন কিন্তু কমে যাচ্ছে। যেমন অস্ট্রেলিয়া, কানাডা প্রভৃতি দেশে এই অবস্থা কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর আমরা চলে যাচ্ছি জনবিরলতার প্রভাব এবং শ্রেণীবিভাগ। জনবিরলতার প্রভাব কি? প্রতিকূল প্রভাব যদি আমরা ধরি, এর প্রতিকূল অনুকূল দুটোই রয়েছে। প্রতিকূল প্রভাবের মধ্যে রয়েছে যে সম্পদের আংশিক বিকাশ হচ্ছে, সম্পদের পরিপূর্ণ বিকাশ এখানে হতে পারছে না, তার কারণ জনসংখ্যা কম। দুর্বল পরিকাঠামো সৃষ্টি, জনবিরলতা শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ইত্যাদি ব্যবস্থার উন্নতির পক্ষে সহায়ক নয়, তার কারণ চাহিদা কম বলে। জন্মহারের তুলনায় এখানে মৃত্যুহার বেশি, জনবিরল অঞ্চলে সাধারণত মৃত্যুহার জন্মহারের তুলনায় বেশি হলে জনসংখ্যা ক্রমশ কমে যায়। আর কম পরিব্রাজন হার, পরিব্রাজন মানে হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা বলি মাইগ্রেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেখানে স্থায়ীভাবে থাকা বা অস্থায়ীভাবে থাকা, এটাকে আমরা পরিব্রাজন বলে থাকি। তো জনবিরল অঞ্চলে কিন্তু পরিব্রাজনের হারটাও কিন্তু অনেক কম হয়, তার কারণ সেখানে মানুষ কম, তার ফলে সেখানে বিভিন্ন ধরনের মানে উন্নতির যে প্রক্রিয়া সেটা কিন্তু অনেকটাই স্লথ, সেই কারণে পরিব্রাজন সেখানে কিন্তু খুব একটা হয় না। আবার এর অনুকূল প্রভাব কি? তা জনবিরলতার অনুকূল প্রভাবগুলো হলো যেমন পরিবেশ দূষণ কম হয়, মাথাপিছু আয় বেশি, এগুলোকে আমরা জনবিরলতার প্রভাব বলতে পারি। আর জনবিরলতার আহ, প্রধান দুটো আহ, শ্রেণীবিভাগ হলো, একটা হচ্ছে পরম জনবিরলতা, আর একটা হচ্ছে আপেক্ষিক জনবিরলতা। পরম জনবিরলতার ক্ষেত্রে বলা হয় যে পরম জনবিরলতা দেখা যায় পুরোপুরি বিচ্ছিন্ন সমাজে, যেখানে জনসংখ্যার পুনঃস্থাপন হার মৃত্যু হার অপেক্ষা কম। একদম সেগ্রিগেট কোনো একটা অঞ্চলে, কোনো একটা দ্বীপের মধ্যে কিছু মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা রয়েছে, বাইরে থেকে কেউ আসছে না বা তারাও যাচ্ছে না, এই রকম একদম সেগ্রিগেটেড যে অঞ্চলগুলো, সেখানে কিন্তু এই ধরনের পরম জনবিরলতা দেখতে পাওয়া যায়। আর আপেক্ষিক জনবিরলতা মানে হচ্ছে, আপেক্ষিক জনবিরলতা সম্পদের অপ্রতুল বিকাশের কারণে ঘটে থাকে। এছাড়া অর্থনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে উন্নত এবং অনগ্রসর জনবিরলতা, এটাও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। এরপরই আমরা আজকের আলোচনা একদম শেষ অংশে চলে আসছি। মানুষ জমি অনুপাতের পরিপ্রেক্ষিতে যে তৃতীয় যে ধারণাটার সম্মুখীন আমরা হতে পারি কোন একটি দেশ বা অঞ্চলের পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা। ইংরেজিতে এটাকে আমরা বলে থাকি অপটিমাম পপুলেশন। এটা কিন্তু অনেকটাই ধারণা ভিত্তিক। কোনো দেশে এখনো পর্যন্ত এই ধরনের কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা আছে কিনা, হয়তো আছে, আবার না থাকার সম্ভাবনাটাই কিন্তু কম, তার কারণ এই ধারণাটা কিন্তু সতত পরিবর্তনশীল বা গতিশীল। তো যাই হোক, এটা নিয়ে এবার একটুখানি আমরা আলোচনায় যাই। প্রথমে একটুখানি সংজ্ঞাটা আমরা দেখে নিই। সংজ্ঞায় বলা হচ্ছে দেখো, যে জিমারম্যানের ভাষায় মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকেই সাধারণভাবে আদর্শ জনসংখ্যা বা কাম্য জনসংখ্যা বলে। একটু অন্যভাবে যদি আমরা বলি, তাহলে বলা যায় যে আদর্শ বা কাম্য জনসংখ্যা হলো সেই জনসংখ্যা যার বৃদ্ধিতে দেশে জনাধিক্য বা জনাকীর্ণতা ঘটে, এবং যার হ্রাসে দেশে জনস্বল্পতা বা জনবিরলতার সৃষ্টি হয়। জিমারম্যান এটা বলেছে, একদম নিচে দেখো লেখা রয়েছে যে perhaps the simplest definition of the term optimum population is that it is the ideal man-land ratio. Another is, the optimum population is that population an increase of which produces overpopulation and a decrease of which produces underpopulation. এটাকেই এখানে বলা হয়েছে জিমারম্যানের ভাষাতে দুরকম ভাবে। তাহলে এর অর্থটা কি? অর্থটা হচ্ছে এই যে মানুষের জীবনযাত্রার মানের সঙ্গে জমির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, এটা তো আমরা আগেই বলে এসেছি। জমির বহন ক্ষমতা বা কার্যকারিতা যত বেশি হবে, জমি যত বেশি উৎপাদন সক্ষম হবে, দেশের মানুষের জীবনযাত্রার মানও তত উন্নত হবে। এখানে কাম্য বা আদর্শ জনসংখ্যা বলতে আমরা সেই জনসংখ্যাকে বুঝি যা দেশের কার্যকরী জমি বা জমির বহন ক্ষমতার সঙ্গে মানানসই বা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ যতটা জমি আমার রয়েছে,
সেই জমি যতজন মানুষকে আহ বহন করতে পারে, এখানে বহন করা মানে কিন্তু ফিজিক্যালি ক্যারি করা নয়, অর্থাৎ সেই মানুষের জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই জমি তাকে সেটা দিতে পারছে, সেই পরিমাণ মানুষ যদি সেখানে থাকে, তাহলে আমরা কিন্তু সেই যে মানুষ জমি অনুপাত, সেটাকে আমরা তখন কিন্তু বলতে পারি যে অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা বিরাজ করলে দেশের সব মানুষই যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুযোগ পায়, যেগুলোকে আমরা মৌলিক চাহিদা বলে থাকি, তেমনি দেশে সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা ইত্যাদি মানবিক গুণাবলীর কিন্তু পূর্ণাঙ্গ বিকাশ ঘটে, যেটাকে আমরা মানুষের সাংস্কৃতিক চাহিদা বলে থাকি। মানুষের দু রকম চাহিদা থাকে, একটা হচ্ছে তার মৌলিক কিছু চাহিদা বেঁচে থাকার জন্য, সেই মৌলিক চাহিদাগুলো যখন তার ফুলফিলড হয়, পূরণ যখন হয়, তখন কিন্তু সে তার উন্নততর চাহিদাগুলোর দিকে আস্তে আস্তে করে ঝুঁকতে থাকে, এবং সেখান থেকেই কিন্তু মানুষের সাংস্কৃতিক চাহিদা তৈরি হয়, এবং সেটাই কিন্তু মানুষকে মানবিক স্তরের মানুষে পরিণত করতে সাহায্য করে। আহ, আর অবস্থা যেহেতু জমির উৎপাদন ক্ষমতা ও বহন ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত, তাই আদর্শ মানুষ জমি অনুপাত হলো কাম্য আদর্শ জনসংখ্যা। এখানে আদর্শ মানুষ জমি অনুপাত বলতে যেটা আমরা আগেও বলেছি, যে মোট জনসংখ্যা প্লাস তাদের কর্মদক্ষতা প্লাস তাদের সংস্কৃতি সব মিলিয়েই কিন্তু মানবিক স্তরের মানুষ, ডিভাইডেড বাই মোট কার্যকরী জমির আয়তন ইনটু সেই জমির বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি। এটাই হচ্ছে কিন্তু আদর্শ মানুষ জমি অনুপাত। এর ব্যাখ্যায় বলা হচ্ছে, দেখো, যে এখানে কার্যকরী জমি বলতে শুধু সম্পদ উৎপাদনের উপযোগী জমিকেই বোঝায়, আর মানুষ বলতে তার সংখ্যা, কর্মপ্রচেষ্টা, কর্মদক্ষতা, সাংস্কৃতিক উন্নতি ইত্যাদি সেখানে বিবেচনা করা হচ্ছে। জমি এবং মানুষকে এইভাবে বিশ্লেষণ করার কারণ, দেশে সম্পদের উৎপাদন নির্ভর করে কিন্তু এই দুটির ওপরে, অর্থাৎ কার্যকরী জমির পরিমাণ এবং ওই জমিতে বসবাসকারী মানুষের সংখ্যা, তাদের কর্মপ্রচেষ্টা, কর্মদক্ষতা, তাদের সাংস্কৃতিক উন্নতি, প্রকৌশল অর্থাৎ বিভিন্ন টেকনোলজি ব্যবহারের তার দক্ষতা, তার উপরে কিন্তু। তাছাড়া যে কোনো দেশেরই কার্যকরী জমি ও উৎপাদিত সম্পদের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার চাপ বহন করার ক্ষমতা থাকে, যে জনসংখ্যায় দেশটির জীবনযাত্রার উন্নত মান বজায় রাখা সম্ভব। প্রকৃতপক্ষে এই জনসংখ্যাই হলো কিন্তু কাম্য বা আদর্শ জনসংখ্যা। নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, সুইডেন, এই সমস্ত দেশগুলোতে জীবনযাত্রার মান যেরূপ উন্নত, তাতে ওইসব দেশের জনসংখ্যাকে আদর্শ বা কাম্য জনসংখ্যা বলা যেতেই পারে। এখানে একটা গ্রাফের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে, এই অংশটায় দেখো জনসংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম, তার জন্য সম্পদের পরিপ্রেক্ষিতে, তার জন্য এই এই জায়গাটাকে বলা হচ্ছে, গ্রাফের এই অংশটাকে বলা হচ্ছে জনস্বল্পতা। এইখানটায় গিয়ে একদম গ্রাফের যেটা ক্রেস্ট বা চূড়াতে, এই অবস্থায় যতটা জনসংখ্যা রয়েছে এবং সম্পদের পরিমাণ যা, এইটা দিয়ে কিন্তু সেখানে কিন্তু একটা কাম্য জনসংখ্যা তৈরি হচ্ছে। এর পরেও যদি জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন কিন্তু সেটা আবার জনাধিক্যের পর্যায়ে পড়ে যাবে, অর্থাৎ প্রথমে কিন্তু আহ, আহ, দেখা যাচ্ছে যে এখানে জনসংখ্যা কম, তারপর হচ্ছে কম্য জনসংখ্যাতে পরিণত হয়, তারপরে যদি জনসংখ্যা আরো বাড়তে থাকে বা সম্পদের পরিমাণ যদি কমতে থাকে, তাহলে কিন্তু সেখানে জনাধিক্যের অবস্থা আসতে পারে। তো এই লাইন গ্রাফের মাধ্যমে বা রেখাচিত্রের মাধ্যমে কিন্তু এই তিনটি পর্যায়কে এখানে দেখানো হয়েছে, যার এক্স অক্ষে জনসংখ্যা এবং ওয়াই অক্ষে সম্পদকে রেখে এই রেখা লেখচিত্রটা তৈরি করা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি এর পরের আলোচনায়। সেখানে দেখো যে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা স্থির জনসংখ্যা বৃদ্ধি বা সুস্থিত জনসংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টেবল পপুলেশন, সেটা বলতে আমরা কি বুঝি, কারণ এই কাম্য জনসংখ্যা থেকেই কিন্তু এই সমস্ত গুলোর ধারণা কিন্তু চলে আসছে, বা মানুষ জমি অনুপাত থেকে। দেশের জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হলে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থিতাবস্থা লাভ করলে, তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা স্থির জনসংখ্যা বা সুস্থিত জনসংখ্যা বলে। জন্ম নিয়ন্ত্রণ,
ও চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্যের উন্নতির ফলে মৃত্যু হার হ্রাসে সাফল্য এই শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা সুস্থিত জনসংখ্যার কারণ। জার্মানি, সুইডেন এই সমস্ত দেশগুলো কিন্তু এই শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ হিসেবে পরিচিত, অর্থাৎ যেখানে জন্মহার এবং মৃত্যুহার দুটোই প্রায় সমান। আর জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বা নেগেটিভ পপুলেশন গ্রোথ কোনটাকে বলা হচ্ছে, না যে সমস্ত দেশে মৃত্যু হারের চেয়ে জন্মহার কম সেই সব দেশে জনসংখ্যা না বেড়ে গিয়ে বরঞ্চ জনসংখ্যা কমে যায়, একেই কিন্তু বলা হচ্ছে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি। পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণের ফলে কোনো কোনো বছরে এইরূপ ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যায়। ঠিক আছে, আর এরপরে আমরা চলে যাচ্ছি কাম্য জনসংখ্যার কতগুলো বৈশিষ্ট্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাম্য জনসংখ্যার কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, প্রথমেই হচ্ছে পরিবর্তনশীল। কাম্য জনসংখ্যার প্রকৃতি বিভিন্ন দেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থার পার্থক্যের কারণে কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ কোনো একটি দেশের কাম্য জনসংখ্যা থেকে আমি কিন্তু বিচার করতে পারি না যে আরেকটি দেশের ক্ষেত্রে কাম্য জনসংখ্যা কত হতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণভাবে সেই অঞ্চলের জমির কার্যকারিতা বা তার বহন ক্ষমতা এবং সেখানকার মানুষ তাদের সাংস্কৃতিক জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা তার উপরে কিন্তু নির্ভর করছে। দুই হচ্ছে গতিশীল। কোনো দেশের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার উন্নতি ও প্রয়োগের সাথে সাথে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়, আবার মানুষের কারণেই সেই সম্পদ ধ্বংস হয়। সুতরাং সম্পদের সৃষ্টি ও ধ্বংসের সাথে কাম্য জনসংখ্যার পরিবর্তনের কিন্তু পরিবর্তন হয়। সুতরাং এই কারণে আমরা কাম্য জনসংখ্যাকে একটা গতিশীল ধারণা বলছি। আজকে হয়তো কোনো একটি দেশ কাম্য জনসংখ্যায় উপনীত হয়েছে, হয়তো দেখা গেল কয়েক বছর পর সেই দেশটাই হয় জনবিরল অথবা জনাকীর্ণ দেশের তকমা পেয়ে গেল। তার কারণ হচ্ছে এই যে অনুপাতটা, এই অনুপাতের মধ্যে যদি একটা বৈষম্য ঘটে কোনো ক্ষেত্রে, তখন কিন্তু কাম্য জনসংখ্যা থেকে আমরা হয় জনবিরল নতুবা জনাকীর্ণ এই দুটো জায়গায় কিন্তু চলে যেতে পারি। এই জন্য বলা হচ্ছে যে গতিশীল। ব্যবহারিক গুরুত্বহীন। সম্পদের পরিমাণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসংখ্যারও পরিবর্তন ঘটছে। এর ফলে সঠিক কাম্য জনসংখ্যা নির্ণয় করা সম্ভব হয় না। অর্থাৎ এইটা একটা কোয়ালিটেটিভ দিক, অর্থাৎ গুণগত বিষয়। তার ফলে কোয়ান্টিটেটিভ দিক থেকে আহ এটাকে অনেক সময় কিন্তু পরিমাণগত দিক থেকে অনেক সময় কিন্তু এটাকে সেইভাবে মেজার করা সম্ভব হয় না। জনসংখ্যার চাপ সামঞ্জস্যপূর্ণ। চতুর্থ পয়েন্ট হিসেবে বলা হচ্ছে যে কাম্য জনসংখ্যায় কার্যকরী জমির উপরে জনসংখ্যার চাপ সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ মানুষ জমি আদর্শ অনুপাত সৃষ্টি হয়, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং সর্বশেষ বলা হচ্ছে যে জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। স্বাভাবিকভাবেই যদি সম্পদের সুষম বন্টন সবার মধ্যে যদি আমরা করতে পারি, তাহলে সেখানে অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাত্রার বিভিন্ন যে আহ, মান রয়েছে বা বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন, সেগুলো কিন্তু সবার মধ্যে সুষমভাবে বন্টিত হতে পারে। এরপরে দেখো কাম্য জনসংখ্যা আহ, নির্ধারণে নির্ধারণ করি কতগুলো অবস্থা, কি কি কোন কোন কন্ডিশন গুলো অপটিমাম পপুলেশনকে ডিটারমিন করছে। এখানে আমরা মূলত তিনটি অবস্থার কথা পড়বো। একটা হচ্ছে জমির উৎপাদন ক্ষমতা, দুই হচ্ছে প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতির অনুপাত, আর একটা হচ্ছে অজৈব সম্পদ, অজৈব শক্তি সম্পদ। এই অজৈব শক্তি সম্পদটা নতুন একটি ধারণা। প্রথমে জমির উৎপাদন ক্ষমতা। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশেই একটি প্রধান সমস্যা হলো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। তাই দেশগুলি বিভিন্নভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করে চলেছে। কিন্তু প্রশ্ন হলো একটি দেশের পক্ষে কি পরিমাণ জনসংখ্যা সঠিক, বা দেশটি তার জনসংখ্যা কতদূর পর্যন্ত নিয়ন্ত্রণ করবে। এর উত্তরে বলা যায় ওই দেশের জমির বহন ক্ষমতা বা উৎপাদন ক্ষমতার অনুপাতেই জনসংখ্যার সঠিক পরিমাপ নির্দিষ্ট হবে। অর্থাৎ ওই দেশে যে পরিমাণ কার্যকরী জমি আছে, যে পরিমাণ সম্পদ উৎপাদিত হয়, তার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করেই জনসংখ্যা নির্ধারিত হবে, যাকে বলা হয় কাম্য জনসংখ্যা। অর্থাৎ জমির উৎপাদন ক্ষমতা কতটা সেটা কিন্তু একদিকে যেরকম মানুষের উপরে নির্ভর করছে, মানুষের জ্ঞানের উপরে নির্ভর করছে, সেরকম অন্যদিক থেকে আমরা বলতে পারি যে সেই জমি কতটা উৎপাদন
বা কতজন মানুষকে সে বহন করতে পারছে আহ, আহ, বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে, সেগুলোর ওপরে কিন্তু নির্ভর করছে কাম্য জনসংখ্যার পরিমাণ। দ্বিতীয় হচ্ছে প্রকৃতি মানুষ ও সংস্কৃতির অনুপাত। জমির কার্যকারিতা যেহেতু প্রকৃতি, মানুষ, সংস্কৃতি এই তিনটি উপাদানের ঘাত প্রতিঘাত বা পারস্পরিক সম্পর্কের উপর নির্ভরশীল, তাই যে কোনো দেশের কাম্য জনসংখ্যা ওই প্রাকৃতিক, মানবিক, সাংস্কৃতিক অবস্থার উপরে কিন্তু নির্ভর করে। কোনো কোনো দেশে প্রাকৃতিক অবস্থা অনুকূল হওয়া সত্ত্বেও সাংস্কৃতিক উন্নতির অভাবে সম্পদের উৎপাদন প্রয়োজনের তুলনায় কম, যেমন ভারতে। কোথাও যথেষ্ট মাত্রায় সাংস্কৃতিক উন্নতি হলেও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের জন্য সম্পদ উৎপাদন আশানুরূপ নয়, যেমন ইসরায়েলে। আবার কোথাও প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ অনুকূল হলেও স্বল্প জনসংখ্যার জন্য সম্পদ উৎপাদন ব্যাহত হয়, যেমন অস্ট্রেলিয়া, কানাডা বা যে সমস্ত দেশে জিরো পপুলেশন গ্রোথ বা নেগেটিভ পপুলেশন গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে, সেই সমস্ত জায়গাতে এটা দেখতে পাওয়া যায়। সুতরাং এখানেও কিন্তু একটা ভারসাম্য থাকতে হবে। আর তৃতীয় বলা হচ্ছে যে অজৈব শক্তি সম্পদ। কাম্য জনসংখ্যা নির্ধারণে মানবিক ও সাংস্কৃতিক পরিবেশের প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যন্ত্র সভ্যতায় বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিশ্লেষণ করে এটা বলা যায় যে কাম্য জনসংখ্যা নির্ধারণের ক্ষেত্রে জ্বালানি সম্পদ, বিশেষত অজৈব শক্তি সম্পদের প্রভাবও কিন্তু যথেষ্ট বেশি। আর যেহেতু অজৈব শক্তি সম্পদের প্রাপ্তি ও ব্যবহার নির্ভর করে দেশের সাংস্কৃতিক উন্নতির ওপর, তাই কাম্য জনসংখ্যা নির্ধারণে সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশ্বের শিল্পোন্নত ও সমৃদ্ধ দেশগুলির দিকে তাকালেই এটার প্রমাণ কিন্তু মেলে। অর্থাৎ অজৈব সম্পদ ছাড়া, বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে অজৈব সম্পদ ছাড়া আমরা কিন্তু সভ্যতার বিকাশ এখন প্রায় কল্পনাই করতে পারি না। সুতরাং প্রকৃতি, মানুষ, জমি এটা তো আছেই, তার সাথে সাথে আমরা যদি অজৈব শক্তি সম্পদের ব্যবহারকে যদি সঠিক মাত্রায় করতে পারি, এবং সেই ব্যবহারটা সঠিক মাত্রায় কে করবে? মানুষ করবে। সুতরাং সেইখানকার মানুষের মধ্যে কিন্তু সেই সাংস্কৃতিক উন্নয়নটাও কিন্তু সেই মাত্রায় হওয়া দরকার। তবে গিয়ে আমি সেই অজৈব শক্তি সম্পদকে ট্যাপ করতে পারবো, বা আমি গ্রহণ করতে পারবো, এবং সেটাকে আমি ব্যবহার করতে পারবো। এরপরে দেখো একদম আজকের সব শেষে আমরা শেষ করব উম, এটা দিয়ে যে কাম্য জনসংখ্যা এবং মানুষ জমি অনুপাতের পার্থক্য। আমরা শুরু করেছিলাম একটা পার্থক্য দিয়ে, শেষ করছি আরেকটা পার্থক্য দিয়ে। শুরু করেছিলাম জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের পার্থক্য দিয়ে, শেষ করছি কাম্য জনসংখ্যা এবং মানুষ জমি অনুপাতের পার্থক্যের মধ্যে দিয়ে। আস্তে আস্তে কিভাবে পরিশীলিত হয়ে বিষয়টা এগোচ্ছে এটা বোঝানোর জন্য এটা বললাম। চারটি বিষয়, প্রথমে যদি সংজ্ঞার উপরে ভিত্তি করে দেখি, এখানে দেখো বাঁ দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু কাম্য জনসংখ্যার বিষয়গুলো রয়েছে, আর ডান দিকে মানুষ জমি অনুপাত। কোন দেশে কার্যকরী জমি ও উৎপাদিত সম্পদের অনুপাতে যে জনসংখ্যা গড়ে ওঠে তাকে আমরা কাম্য জনসংখ্যা বলছি। আর মানুষ জমি অনুপাত কি না, দেশের মোট জনসংখ্যা ও মোট কার্যকরী জমির আয়তনের অনুপাত হলো মানুষ জমি অনুপাত। অর্থাৎ সংজ্ঞার মধ্যে কিন্তু একটা গুণগত পার্থক্য তৈরি হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে ব্যবহারিক ক্ষেত্র। সেখানে বলা হচ্ছে কাম্য জনসংখ্যার ক্ষেত্রে যে কাম্য জনসংখ্যা একটা প্রায় বিরল অবস্থা, অর্থাৎ এটি খুব কম দেশেই সৃষ্টি হয়। আমি এটা প্রথমেই কিন্তু আলোচনাতে বলেছিলাম যে প্রায় দেখা যায় না, আছে হয়তো কিছু কিছু জায়গায়, কিন্তু খুবই কম। আর মানুষ জমি অনুপাত এর ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিটি দেশেই মানুষ জমির একটা নির্দিষ্ট অনুপাত থাকে। যেরকম আমরা ভারতের ক্ষেত্রে বললাম যে মানুষ জমি অনুপাত হচ্ছে কত না 432 জন, যদিও জনঘনত্ব কিন্তু 382 জন প্রতি বর্গ কিলোমিটার। তৃতীয় পার্থক্য উন্নতির ক্ষেত্রে বলা হচ্ছে, দেখো যে কাম্য জনসংখ্যায় মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক অবস্থার উন্নতি হয়, ফলে দেশের সর্বাঙ্গীন উন্নতি ঘটে। আর মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে মানুষ জমি অনুপাতে মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ব্যবস্থার উন্নতি বা অবনতি উভয়ই ঘটতে পারে।
তার কারণ আমরা দেখে এসেছি যে মানুষ জমি অনুপাতের মধ্যে কিন্তু শুধু কাম্য জনসংখ্যা নয়, সেখানে কিন্তু ওভার পপুলেশন এবং লেস পপুলেশন দুটোই কিন্তু সেখানে রয়েছে। সুতরাং এই দুটোই অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক অবস্থার উপরে কিন্তু বিরূপ প্রভাব ফেলতেই পারে। আর চতুর্থ হচ্ছে নির্ভরশীলতার ক্ষেত্রে পার্থক্য, যেটা যে কাম্য জনসংখ্যা দেশের অজৈব শক্তি সম্পদ, বিশেষত জ্বালানি সম্পদের প্রাপ্তি ও ব্যবহার এবং সাংস্কৃতিক উন্নতির উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল। কিন্তু মানুষ জমি অনুপাত নির্ভর করে দেশের প্রাকৃতিক, মানবিক ও সাংস্কৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্কের উপর। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা করলাম মূলত মানুষ জমি অনুপাত এবং মানুষ জমি অনুপাতের পরিপ্রেক্ষিতে যে তিন রকম অবস্থার সৃষ্টি হতে পারে কোনো একটি দেশে বা কোনো একটি অঞ্চলে, সেই তিনটি অবস্থার পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করলাম উদাহরণ সাথে, বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে, এবং তাদের মধ্যে কি পার্থক্য, কোনটার সাথে কোনটার কি পার্থক্য, বৈশিষ্ট্যগত কি পার্থক্য রয়েছে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমরা আলোচনা করলাম। এর পরের দিন থেকে আমরা জনসংখ্যার আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ বা জনসংখ্যা বৃদ্ধি। সুতরাং আজকের মতন আমরা আলোচনা এখানেই শেষ করলাম।